স্যার চলে যাবে, ম্যাডাম কিন্তু বাংলায় থাকবে, নিশ্চিন্তে থাকতে পারে। ম্যাডাম থাকবে, ওরা স্যার আনুক, স্যার ঘুরে যাবে, ম্যাডাম ছিল, ম্যাডাম আছে, ম্যাডাম 26-এও থাকবে, নিশ্চিন্তে থাকতে পারেন। আর একটা কথা বলে দিই, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে ততদিন কিন্তু বিজেপি ভালোভাবে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়ে দেবে তখন কিন্তু বিজেপির কোনো অস্তিত্ব আগামী দিন বাংলায় থাকবে না, নিশ্চিত থাকতে পারে। ভারতবর্ষে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নজির সৃষ্টি করলো স্বাধীনতার পরে, একজন মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বেঞ্চে গিয়ে মুভ করলেন, ভারতবর্ষের ইতিহাসে দেখছেন বলে এইটা মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাস তৈরি করলেন। এবং এই ইতিহাসকে সামনে রেখে আগামী দিন ভারতবর্ষে এই নরেন্দ্র মোদীর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিরোধী মুখ হবে। এবং আগামী দিন নরেন্দ্র মোদী সরকার ফেলতে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বিরোধী দল ঐক্যবদ্ধ হবে। বাজেট, যেখানে বাজেটেরও কেন্দ্র সরকারের বাজেট এবং রাজ্য সরকারের বাজেট, রাজ্য সরকার যে বাজেট করবেন সেখানে দেখা গেল যে একটা নতুন বালক যুবকদের জন্য যারা মাধ্যমিক পাস তার সমতুল্য 5 বছর পাবে, লক্ষ্মী ভাণ্ডার 1,500 টাকা করলেন, এসসি এসটিদের জন্য 1700 টাকা করলেন। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলে 500 টাকা ভিক্ষা নেয় মহিলারা। সেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলছে যে আমরা 2026-এ অর্থাৎ মে মাসে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা 3,000 টাকা করবো। বলবেন আপনি সেদিকে 3,000 টাকা দেবেন? আপনি 1 বছর ব্যাক করুন তো, দিল্লিতে কেজরিওয়ালের সরকার ছিল, তখন রেখা গুপ্তারা কী বলেছিল, নারী সম্মান যোজনা দেবে, কত 2,500 টাকা করে একজনও পেয়েছে, একজনও পেয়েছে। ওরা একের পর এক প্রতিশ্রুতি দিয়েছে। শুভেন্দু অধিকারী বাদ দিন তো, শুভেন্দু অধিকারী তো ওরা বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় কপি করতে চাইছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো রাতারাতি হয়নি। ওদের যে টপ বস মোদী বলেছিলেন কিন্তু 15 লক্ষ টাকা, অমিত শাহ বলেছিলেন 15 লক্ষ দেবো, তারা কথা রাখেনি। আর কোথাকার শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় আঁচলের তলায় বড় হয়ে রাজনীতিতে আজকে এই জায়গায় পৌঁছেছে। শুভেন্দু অধিকারী আগামী দিনে বাংলার মানুষকে কী দেবে এসব ভুলে যায়। ও আগে নন্দীগ্রাম সিটটা নিজে জিতে নিজের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখুক, এই জায়গায় থাকুক, ওর কথা ভ্যালু দেয় নাকি কেউ? শুভেন্দু অধিকারী কিন্তু রাজনৈতিক দলের প্রতিনিধি, আপনার মনে হয়? আপনার মনে হয় কি এই কথা? ও নিজের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখতে নন্দীগ্রামে পড়ে থাকুক, যদি কোনো রকম কিছু করবার লোডশেডিং করে চেষ্টা করতে পারে। কিন্তু এবছর লোডশেডিং হবে না, কি বলুন তো, এবছর তৃণমূল কংগ্রেস কর্মীরা, এবছর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবছর ইনভার্টার রেখে দেবে, লোডশেডিং করলেও কারেন্ট চলে আসবে, কোনো চিন্তা করার দরকার নেই। নন্দীগ্রামে শুভেন্দু হারছে, ও রাজনৈতিক অস্তিত্ব থাকবে না 26-এর পরে। কেন্দ্র সরকারের বাজেট আর রাজ্য সরকারের বাজেট কোনটা জনমুখী আপনার মনে হয়েছে? আপনার বলে আচ্ছা, আপনি দেখেছেন তো কেন্দ্রীয় সরকারের বাজেট আর রাজ্য সরকারের বাজেট, আপনি আজ ভালো করে ভাবুন। বিজেপি ইতিমধ্যে জানেন যে ওরা বাংলায় ক্ষমতায় আসছে না, ওরা ওয়াক ওভার দিয়ে দিয়েছে, ওদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল লিডাররা ওয়াক ওভার দিয়ে দিয়েছে। আপনি ঠিক এই বছরের সুশেষের দিকে, মানে যা আমার ডিসেম্বরের আগে যে বিহারে ইলেকশন হলো, বিহারে ইলেকশন হলো, বিজেপির এনডিএ গভর্নমেন্ট ক্ষমতায় আসলো, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হলেন। আপনি দেখেছেন যেই রাজ্যে ভোট হয় ঠিক তার আগে যখন বাজেট হয় বিজেপি সেই রাজ্যকে ঢালাও প্যাকেজ দেয়, কেন যেন ওই রাজ্যে আমি ক্ষমতায় আসতে পারি। বিহারে প্যাকেজ, বহুত প্যাকেজ টাকা দিয়েছে আগে যে সেন্ট্রাল বাজেটে, বিহারে দিয়েছে না? ওরা জানে বিহারে আমরা ক্ষমতায় আসতে পারি, তাই বিহারকে দিয়েছে। এবং ওরা ইতিমধ্যে ওদের যে ইন্টারনাল রিপোর্টে ওদের খবর আছে বাংলায় বিজেপি 50 ক্রস করবে না, তাই জন্য দেখুন না কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য কিচ্ছু রাখেনি। ওরা জানে এখানে এদের যা ইনভেস্টমেন্ট লস ইনভেস্টমেন্ট, এই জন্য দেয়নি কিছু বাংলার জন্য। আর ওপর দিকে দেখুন ওরা আগে বলতে পারে যে একজন চাকরি দিচ্ছে না 1500 টাকা ভাতায় কী হবে মমতা ব্যানার্জি বাজেটে। একটা ভালো করে চিন্তা করুন তো, এই আমরা শহর অঞ্চলের মানুষ, আমরা কলকাতা কর্পোরেশনে বসবাস করি। দেখুন ঝাড়গ্রামে একটি গ্রামের ছেলে, সেই ছেলেটি পাড়ার 3 জন ছাত্র মিলে কলকাতায় আসছে, এসে কোনো একটা কোর্স করছে। আমার এখানে ঘর ভাড়া কত, একটা 1 বেডরুম নিতে গেল 5,000 টাকা ঘর ভাড়া আছে, বা 4,000 টাকা ঘর ভাড়া আছে। সেই 4,000 টাকা কিন্তু সেই গ্রামের 3 জন যুবক তার বাবা মা চাষ করে মাথার ঘাম পায়ে ফেলে প্রতি মাসে তাকে ঘর ভাড়ার টাকাটা পাঠাচ্ছে, খাওয়া খরচা পাঠাচ্ছে, পড়াশোনার জন্য টাকা পাঠাচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করলেন যতদিন ছেলেটি চাকরি না পাবে 40 বছর পর্যন্ত, তাকে যদি আমি তার ঘর ভাড়ার টাকাটা দিয়ে সহযোগিতা করতে পারি। এই যে 3টে ছেলে কলকাতায় একটা কোর্স করছে, আগামী দিন চাকরি পাবে, তাদের যে ঘর ভাড়ার 4,000 টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় 1,500 করে 3 জনকে দিচ্ছে 4,500 টাকা। একবার ভাবুন, তাদের ঘর ভাড়ার টাকাটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সেভ করছে। করছে কি করছে না, আপনার কি বাস্তব কি মনে হচ্ছে কি হচ্ছে না? চিন্তা করুন তো, এই যে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে আসছে, প্রতি মাসে 3টে-4টে করে যদি পরীক্ষা দেয়, ফর্ম ফিল আপের কতগুলো টাকা লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করলেন যে তাদের বাবার মাথা থেকে একটু রিলিফ দিই, এই আমার বাংলার যুবক যুবতী তারা আগামী দিন চাকরি পাবে, চাকরির পয়সাটা যে ফর্ম ফিল আপ করতে হয়
কেন্দ্রীয় সরকারি চাকরি হোক, রাজ্য সরকারি চাকরি হোক বা বিভিন্ন জায়গাতে, তাদের চাকরির ফর্ম ফিল আপের টাকাটা আমি ব্যবস্থা করে দিই, আমি দিদি হিসাবে, বাংলার অভিভাবিকা হিসাবে। এইটুকু তো আমি করতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা করছে। আর কেন্দ্রের সরকার কী করছে না, আপনার পরিষ্কার সামনে দেখতে পারি, বাংলার জন্য বাজেটে ভাড়ে মা ভবানী কিচ্ছু রাখে, কিচ্ছু রাখে। ওনারা বলছেন পর জল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা আসলে আসল উন্নয়ন করব। এটা নিয়ে কি আসল উন্নয়ন করবে, যদি আসল ওরা উচ্চারণ করতে পারে না, অসল বলে, কি বলে কলকারখানা বন্ধ হচ্ছে, আমরা আসলে আসল উন্নয়ন করবো। ওদেরকে বলুন তো, যেই যেই স্টেটে ওরা রয়েছে 2014 সালে বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট আসার পর থেকে, সেই সেই স্টেটগুলোতে বা সারা ভারতবর্ষে কতগুলো ভারী শিল্প নিয়ে এসছে, সারা ভারতবর্ষে কতগুলো ভারী শিল্প নিয়ে এসছে ওরা বলুন। উত্তর আছে? উত্তর নেই। বাংলা তো ভারতবর্ষের বাইরে না। কেন্দ্রীয় সরকারের কতগুলো চাকরি বাংলার মানুষ পেয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কত সুবিধা বাংলার মানুষ পেয়েছে, বা কেন্দ্রীয় সরকারের উদ্যোগে, কেন্দ্রীয় সরকার তো আমাদের সমস্ত স্টেটগুলো একটা গার্ডিয়ান, তা কেন্দ্রীয় সরকারের কিছু দায়িত্ব আছে, কোন দায়িত্ব পালন করেছে বাংলার প্রতি? বাংলায় শিল্পের পরিকাঠামো মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তুলছে। দেখুন 34 বছরে 56,000 কলকারখানা বন্ধ করেছে। বাংলায় ইনকলাব জিন্দাবাদ বলে বলে সিপিএম আজকে 56,000 কলকারখানা লাল ঝান্ডা লাগিয়ে বন্ধ করেছে। সেই ক্ষত মেটাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় দিতে হবে, এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় পরিকাঠামো তৈরি করে ফেলেছে। আজকে আপনি দেখবেন ধীরে ধীরে বাংলায় স্মল অ্যান্ড স্কেল ইন্ডাস্ট্রি আস্তে আস্তে বাড়ছে। আপনি ডেটার কমপ্লেক্সে যান, একের পর আপনি যান, রঘুনাথপুরে যান, আপনি ঝাড়গ্রামে যান, শালবনীতে যান, হয়তো ওভারঅল প্রচার সেবায় আপনারা মিডিয়ারা দেখান না, কিন্তু গ্রামগঞ্জে যান, দেখবেন ছোটো ছোটো শিল্প কারখানা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের নতুন করে মাথা তুলে দাঁড়াচ্ছে। শিল্পবান্ধব পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করছে, যাতে আগামী দিনে তার একদিনে পরিকাঠামো তৈরি হয় না, ধীরে ধীরে পরিকাঠামো তৈরি হবে, এবং পরবর্তীতে তার সুদূর প্রসারী ফল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার যুবক যুবতীরা পাবে, নিশ্চিত থাকতে পারে। আচ্ছা, হুমায়ুন কবির নতুন দল চড়েছে, মুসলিম ভোট ব্যাংকটা কি শিফট হবে? হনুমান কবি, হুমায়ুন কবির, আচ্ছা, তাহলে ওই ভোট নতুন ব্যাংক দল তৈরি করেছে। ওর সিম্বলটা কি জানেন? কি কারণে দল তৈরি করলো? বাবরি মসজিদকে সামনে রেখে, মুসলমান ভাই বোনদের সেন্টিমেন্টকে সামনে রেখেও দল তৈরি করেছে। আপনি ভাবুন তো, দেখুন কে কি পান করে, কে কি খায়, কে কি পড়বে, সেগুলো আমাদের ম্যাটার না। যেই বাবরি মসজিদকে, পবিত্র বাবরি মসজিদ, যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের কাছে পবিত্র স্থান বাবরি মসজিদ, তাকে সামনে রেখে যে ভদ্রলোক দল তৈরি করছে, সেই বাবরি যাত্রা করবার জন্য মদের বারে দাঁড়িয়ে মিটিং করতে হয়। আপনার ভিডিও দেখেছেন না? দেখেছেন? তার কি উত্তর দেবো বলুন তো? হুমায়ুন কবিরকে দেখুন, আমি একটা ব্লকের যুব প্রেসিডেন্ট, আমি একসময় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আমি মনে করি না যে হুমায়ুন কবিরের প্রশ্নের উত্তর বা হুমায়ুন কবির কী করছে তা নিয়ে আমার উত্তর দেওয়ার প্রয়োজন আছে। তো এইসব যারা উত্তর দেবে, আমাদের বুথের সভাপতিরা দেবে, ঠিক আছে। হুমায়ুন কবির কী? বাবরি মসজিদ ইস্যুকে সামনে না রাখলে হুমায়ুন কবির কী? ও চেয়ার টিভির চিহ্নে হেরেছে, ও বিজেপিতে গিয়ে হেরেছে, ও কংগ্রেসে গিয়ে হেরেছে, নির্দলে দাঁড়িয়ে হেরেছে। ওর কপাল ভালো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পা ধরে তৃণমূল কংগ্রেসে জিতেছিল, মমতাদির ছবি আর অভিষেক তার ছবিকে সামনে রেখে শুধুমাত্র এমএলএ হতে পেরেছিল। এর বাইরে ওর কোনো অস্তিত্ব নেই। একটা কথা আছে না, দেবাংশু স্লোগান, দিদির ছবি সরবে যেদিন বন্ধু সেদিন খেলা হবে। দিদির ছবি সরে গেছে, এই হুমায়ুন কবিরের সাথে খেলা শুরু হয়ে গেছে। বিধানসভার পরে আপনি দেখতে পারবেন ওর অস্তিত্ব কোথায় গিয়ে পৌঁছায়।